এই হারামখোরের দল, এটা তোরা কাকে ধরে এনেছিস? কেন বস? কেন মানে কি? তোরা কি চোখ দুটি পকেটে নিয়ে থাকিস নাকি? ও তো নীরা না, অন্য কেউ। আমার এমন কথা শুনে রাজীব ভয়ে ভয়ে আমতা আমতা করে বলে উঠল, কেন বস, আপনি তো বলেছিলেন নীল শাড়ি পরা মেয়েটাকে তুলে নিয়ে আসতে। রাজীবের কথা শুনে রাগটা যেন সপ্তম আসমানে চড়ে বসল। বেশ জোরে একটা ধমক দিয়ে বলে উঠলাম, আরে দিন কানার দল, নীল শাড়ি পরা মেয়েকে শুধু বলেছিলাম নাকি ছবি দেখিয়েছিলাম? নীল শাড়ি পরা বলেছি বলে তোরা যে কেউ নীল শাড়ি পরবে তাকেই তুলে নিয়ে আসবি? মোবাইলে নীরার ছবি দেখিয়ে বললাম আমি ওর কথা বলেছিলাম। রাজীব ছবিটা দেখে একটা শুকনো ঢোক গিলে বলল, সরি বস, আসলে তাড়াহুড়োতে ভুল হয়ে গেছে। তো এখন কি করব? আমার মাথায় চড়ে লুঙ্গি ডান্স কর, যত সব গাঁজাখুরের দল। চেঁচিয়ে বলে উঠলাম, দূর হ সবকটা আমার সামনে থেকে। আমার চিৎকার শুনে সবাই সাথে সাথেই সেখান থেকে চলে গেল। নিজের রাগটাকে কন্ট্রোল করতে সামনে থাকা সেন্টার টেবিলটাতে সজোরে একটা লাথি দিলাম। টেবিলটা বিছানার সামনে গিয়ে পড়ে। কিছুক্ষণ জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। পিছন ফিরে তাকাতেই চোখ দুটি আটকে গেল মেয়েটির দিকে, কারণ ওর পরনের শাড়িটা কিছুটা সরে গেছে। তাতে করে মেয়েটার পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। বারবার চোখ সরাতে চাইলেও বাধা হয়ে দাঁড়াই পেটের পাশের ছোট্ট কুচকুচে কালো তিলটা। তাই ধীর পায়ে এগিয়ে গেলাম মেয়েটার দিকে। গায়ের রঙটা বেশ চাপা। মেয়েটার হাত পায়ের বাঁধন খুলে ঠিক করে শুয়ে দিলাম। পাশে বসে মেয়েটার মুখের দিকে তাকাতে দেখলাম ছোট ছোট কিছু অবাধ্য চুল চোখ দুটি ঢেকে রেখেছে। আলতো হাতে চুলগুলো কানের পেছনে গুজে দিলাম। হরিণ টানা আখি যুগল বন্ধ করে রাখা, জোর ভ্রু, হালকা গোলাপি ঠোঁট জোড়া। অসম্ভব একটা মায়া মেয়েটার মুখে। কালো মেয়েরাও এত মায়াবী হতে পারে তা আগে জানা ছিল না। আমি যেন চোখ দুটি ফেরাতে পারছি না মেয়েটার থেকে। আমি ওর মুখে পানি ঝাপটা দিলাম। কিছুক্ষণ পর মেয়েটা একটু নড়েচড়ে ওঠে। আস্তে আস্তে চোখ দুটি পিটপিট করে খুলছে দেখে আমি চট করে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটি চোখ খুলে আমাকে দেখে ভূত দেখার মতো করে চমকে উঠল। কাপা কাপা গলায় বলল, আমি কোথায়? আপনি কে? মনে মনে বলতে লাগলাম, সত্যিটা বললে হয়তো ভয় পাবে, তার চেয়ে বরং সত্যিটা লুকিয়ে রাখাই ভালো। একটু আস্তে করে বলে উঠলাম, আমি অঙ্কন, ভয় পাবেন না, আপনি যেখানে আছেন নিরাপদেই আছেন। আমার কথা শুনে মেয়েটি আবার বলতে লাগলো, আমাকে তো কিছু গুন্ডা চোর করে গাড়িতে তুলে নিয়েছিল। ভয়ে কাছুমাছু হয়ে বিছানায় বসে পড়ি। আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দেন। মেয়েটাকে শান্ত করতে বললাম, আরে আরে কান্না করবেন না, ভয় নেই, আমি আপনার কিছু করব না। মনে মনে বললাম, কি করে বলবো? আমি বলেছিলাম তুলে আনতে। আবার ভাবতে লাগলাম, ও কি সবাইকে দেখেছিল? আচ্ছা, আপনার নাম কি? মেয়েটা বলল, আমি বেলি, এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আচ্ছা, আমি এখন কোথায়? রাঙ্গামাটি। আমার কথা শুনে মেয়েটা চট করে বিছানা ছেড়ে নেমে বড় বড় করে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, হোয়াট? রাঙামাটি কি করে সম্ভব? আমি তো বিবাড়িয়া ছিলাম। মেয়েটা এই বলে কান্না করতে লাগলো। আমি ওর কান্না শুনে কি করব কি বলবো ভেবে পাচ্ছি না। জীবনে এত এত অন্যায় করেছি, কিন্তু কখনো অনুশোচনা হয়নি বা কখনো কারো সাথে আপোষ করিনি। কিন্তু আজ ওর সামনে নিজেকে বড্ড অসহায় লাগছে। কখনো তো এমনটা হয়নি, কিন্তু আজ আমার কি জানি কি হলো। ওকে শান্ত করতে নিজের অজান্তেই সব সত্যি কথা গড়গড় করে বলতে লাগলাম, প্লিজ কাঁদবেন না, আমার লোক আপনাকে ভুল করে তুলে এনেছে। বেলি কান্না থামিয়ে বিস্মিত চোখে তাকিয়ে আমাকে প্রশ্ন করল, মানে? মানে আমাকে একটা লোক অনেক টাকা দেয় আপনাদের কলেজের নীরাকে তুলে আনতে। তাই আমার ছেলেদের বলি ওকে তুলে আনতে, কিন্তু দুর্ভাগ্যবশত
ওরা নীল শাড়ি পরা মেয়ে বলাতে আপনার পরনে নীল শাড়ি দেখে ওই মেয়েটা মনে করেছিল, তাই আপনাকে তুলে আনে। নীরা মানে ওই বেয়াদব শাকচুন্নিটা যে কিনা নিজেকে বিশ্বজ্ঞানী মনে করে? জানেন, আমার সাথে সব সময় খুব বাজে বিহেভ করতো ওই রাক্ষসীটা। আমি বেলির কথা শুনে হা হয়ে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, তার মানে বেলি নীরাকে পছন্দ করে না? যাক, ভালোই হলো সে নীরাকে পছন্দ করে না, নয়তো কেস খেয়ে যেতাম। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার কথা শুনে বেলির মুখটা চুপসে গেল। কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমার কেউ নেই পৃথিবীতে। জানি না আমার পরিচয় কি, কে আমার বাবা মা। আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, এখন অবশ্য হোস্টেলে থাকি। কয়েকটা টিউশনি করে কোনো মতে নিজের খরচ চালাই, এইভাবে চলে দিন। তবে আমি বিন্দাস আছি। মেয়েটির কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। কি সুন্দর করে কথা বলে, আর সব থেকে বড় কথা, আমি একজন কিডন্যাপার শুনেও কি সুন্দর করে কথা বলছে, যেন আমি তার কত চেনা নিজের। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ওকে জিজ্ঞেস করেই বসলাম, আপনার ভয় করছে না? আমার কথা শুনে মেয়েটা হাসতে হাসতে বলতে লাগলো, ভয়? ভয় কেন করবে? আপনি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো? বাঘ ভাল্লুক তো না, তবে আমি একজন কিডন্যাপার। যদি আপনাকে খুন করে গুম করে দেই? আমার কথা শুনে আরও বেশি হাসতে লাগলো বেলি। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওর দিকে। কতটা প্রাণবন্ত হলে এভাবে কেউ মন খুলে হাসতে পারে? আমি সেই কবে মন খুলে হেসেছি মনেই পড়ে না। ওকে দেখে আমারও হাসতে ইচ্ছে করছে, কিন্তু হাসি তো আসছে না। আচ্ছা, আমি কি এমন বললাম যে ও এভাবে হাসছে? তাই তাকে প্রশ্ন করলাম, কি হলো, এভাবে হাসছেন কেন? হাসবো না? আমি মরলে কার কি? আমার জন্য যে কেউ কাঁদবে না, কেউ এক ফোঁটা আফসোসও করবে না। আর বেঁচে থাকবোই বা কার জন্য? আমার মতো কুৎসিত মেয়েকে কি কেউ জীবনসাথী করবে বলেন? কেন, কেউ না কেউ তো অবশ্যই আছে, যে আপনার রূপ নয় এমন পবিত্র প্রাণবন্ত মনটা দেখে ভালোবেসে কাছে টেনে নেবে। আমার কথা শুনে হাসি থামিয়ে বলে উঠল, আপনি কি পারবেন? হঠাৎ এমন প্রশ্ন শুনে আমি ভীষণ খেয়ে কাশতে লাগলাম। কোনো মতে বলে উঠলাম, আমি? কেন, আপনি কি পারবেন না? না। ও একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার মতো মেয়েকে কেউই জীবনসাথী হিসেবে চাই না। বলেই সে জানালার পাশে গিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, এখন তো ওকে ফিরিয়ে দিয়েও আসতে পারবো না। তাই ওকে বলে উঠলাম, রাতটা কোনো মতে না হয় এখানে কাটিয়ে দিন, কাল সকালে আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেব। কথাটি শুনে বেলি পিছন ফিরে ভ্রুকুচকে আমার দিকে তাকালো। তাই আবারও বলে উঠলাম, ভয় নেই, আমি একজন প্রফেশনাল কিডন্যাপার হতে পারি, তবে এতটাও খারাপ নয় যে মেয়েদের বাজে চোখে দেখব। আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। বলে রুম থেকে বেরিয়ে এলাম। আচ্ছা, একজন কিডন্যাপারও কি এতটা ভালো হতে পারে? তবে কেন সেই প্রফেশনে এলো আমার যে খুব জানতে ইচ্ছে হচ্ছে। তাই আর কিছু না ভেবে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে রাজীবদের সাথে কথা বলছিলাম, তখন রাজীব আমাকে ইশারা করলো পেছনে তাকাতে। ওর কথা মতো পেছনে তাকাতেই দেখি বেলি দাঁড়িয়ে আছে। তাকে প্রশ্ন করলাম, কি হলো, কিছু কি লাগবে? সে মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। তবে এখানে এসেছেন কেন? আমার আপনাদের সাথে কথা বলতে ইচ্ছে হলো, তাই চলে এলাম। মেয়েটার কথা শুনে রাজীব বড় বড় চোখ করে তাকিয়ে বলল, বস, এটা কি মেয়ে নাকি অন্য কিছু? আমাদের সম্পর্কে জেনেও এতটুকুন ভয় নেই। কি গড়গড় করে কথা বলছে দেখছেন? সাহস আছে বলতে হবে। আমি রাজীবকে ইশারায় থামতে বলে বেলিকে বললাম, তো কি কথা বলতে চান? সে বলল, আমাদের সম্পর্কে জানতে চায়। কেন সব প্রফেশন রেখে এরকম জঘন্য প্রফেশনটাই বেছে নিলাম। প্রথমে প্রশ্ন শুনে রাগ হলেও পরে কি জানি কি হলো আমার। নিজে নিজেই বলতে লাগলাম, ছোটবেলায় বাবা মারা যায়, অভাবের তাড়নায় মা আরেকজনের হাত ধরে চলে যায় আমাকে একা করে। রাস্তায় রাস্তায়
অনাদর অবহেলায় মানুষ হয়েছি। কেউ আমাকে একমুঠ খাবার দেয়নি। কত মানুষের পায়ে হাতে ধরেছি, কিন্তু কেউ সেদিন এইটুকুন সহানুভূতি দেখায়নি। তারপর এই পেশায় একজন আমাকে নিয়ে আসে। তার বাড়িতে প্রথমে চুরি করতাম, তারপর আস্তে আস্তে এত দূর আসি। আমার কথা শোনার পর বেলি একে একে সবার থেকে তাদের কথা শুনে। খেয়াল করে দেখলাম ওর চোখে পানি চিকচিক করছে। সবার কথা শেষ হতেই সে বলে উঠল, আমার একটা কথা শুনবেন? কি কথা? রাখার মতো হলে অবশ্যই রাখবো। প্লিজ আপনারা এই লাইনটা ছেড়ে দিন না। দেখেন, আপনাদের তো সবার মতো কাজ করার সামর্থ্য আছে, তবে কেন এত জঘন্যতম কাজ করবেন? সমাজের বাকি মানুষদের মতো মাথা উঁচু করে বাঁচুন। আমি আছি আপনাদের সাথে। বেলির কথা শুনে আমি একটা মলিন হাসি দিয়ে বলে উঠলাম, এ লাইনে যে একবার আসে সে আর কখনো ফিরে যেতে পারে না। আর মিথ্যে আশ্বাস দিচ্ছেন কেন? মিথ্যে আশ্বাস নয়, সত্যি বলছি। আর কে বলেছে ফেরা যায় না? ইচ্ছে থাকলে সব সম্ভব। কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম, মিথ্যে নয় তো কি? আজ না হয় কাল আপনি তো ঠিকই চলে যাবেন। তখন আপনার এই বড় বড় কথা কোথায় যাবে শুনি? যদি না যাই? মানে? আমি কিছুটা এগিয়ে গিয়ে অঙ্কনের একটা হাত আমার দু হাতের মুঠোয় নিয়ে বললাম, মানে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। এই আপনার হাত ছুঁয়ে কথা দিলাম। মেয়েটার এমন কাণ্ডে আমি হতভম্ব হয়ে গেলাম। রাজীব সহ বাকিরা হা করে তাকিয়ে আছে আমাদের দিকে। এই মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কখন থেকে কি যাতা বলছে? অঙ্কন, সাবধান, এই মেয়েটার ভোলা ভালা সাজার নাটক দেখে গলে যাস নে, নয়তো নিজের পায়ে নিজেই কুড়াল মারবি। মেয়েরা বহুরূপী হয়, একদিন তোর মায়ের মতো সেও তোকে ছেড়ে চলে যাবে। আমি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে ওর চোয়াল শক্ত করে ধরে চেঁচিয়ে বলে উঠলাম, এই মেয়ে, এই একদম ন্যাকামি করবি না। তোদের মতো বহুরূপী মেয়েদের না আমার জানা আছে। তোর নাটকে সবাইকে ফাঁসাতে পারলেও এই অঙ্কনকে কখনো পারবি না। বলেই এক ধাক্কা দিয়ে ওকে ফেলে দিয়ে বড় বড় পা ফেলে সেখান থেকে চলে এলাম। ধাক্কা দেবার কারণে বেলির মাথাটা সামনে থাকা পাথরে লেগে ফেটে যায়, যার দরুন অনেকটা রক্ত ঝরে পড়ে পাথরের গায়ে। রক্ত দেখে রাজীব দৌড়ে গিয়ে বেলিকে উঠিয়ে বসায়। আল্লাহ, কতটা রক্ত বেরিয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে, তাই না বোন? আসলে বস এমনই, রাগটা যেন সবসময় ওনার নাকের ডগায় ঝুলে থাকে। কালু, তাড়াতাড়ি ফার্স্ট বাক্সটা নিয়ে আয় তো। রাজীব ভাইয়ার এমন উত্তেজনা দেখে মনে হচ্ছে যেন আমি ওর সত্যি সত্যি নিজের বোন। কে বলেছে গুন্ডাদের মন বলতে কিছু হয় না? তাদেরও মন বলতে কিছু আছে। রাজীব ভাইয়া তার জলজ্যান্ত প্রমাণ। আমি একটু মৃদু হেসে জবাব দিলাম, না ভাইয়া, তেমন কিছু হয়নি, এই তো সামান্য একটু লেগেছে। এটা তোমার কাছে সামান্য বলে মনে হচ্ছে? কতটা রক্ত বেরিয়ে গেছে দেখছো? বোন, তোমাকে একটা কথা বলি। কি কথা ভাইয়া? বস এমনই, একটুতেই রেগে যায়, তবে মনটা না অনেক ভালো। যাও এখন রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। আজ তো আর সম্ভব না, কাল আমি তোমায় নিয়ে দিয়ে আসবো তোমার বাড়িতে। রাজীব ভাইয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। মাথা নিচু করে বললাম, আমি তো চলে যাবার জন্য ওনাকে কথা দিইনি। বোন, তুমি ছোট, তাই আবেগের বশবর্তী হয়ে এমন বলছো। আবেগ যখন আর থাকবে না, তখন নিজের বোনের জন্য নিজেই পস্তাবে। মানছি আমি আপনাদের থেকে অনেক ছোট, তবে ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট জ্ঞান আমার আছে। আমি যখন বলেছি আমি এখান থেকে যাব না, তার মানে যাব না বলেই হনহনিয়ে রুমে চলে এলাম। এ তো দেখছি বসের থেকেও বেশি একরোখা। রাগে গজগজ করতে করতে অনেকটা দূরে চলে এলাম। পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা ঝর্নার স্রোতধারায় একের পর এক ঢিল ছুড়ছি রাগটাকে কন্ট্রোলে আনতে। অনেকটা সময় পর আস্তে আস্তে রাগটা কমে আসে। তখনই পাশে এসে বসে রাজীব। কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠলাম, কেন এসেছিস সেখানে? আমার কর্কশ গলায় বলা কথা শুনে রাজীব কাচুমাচু হয়ে ধীর কণ্ঠে বলল, বলছিলাম কি বস, বেলি তো। বেলির নামটা শুনে রাগটা যেন আরও মাথায় চড়ে বসল।
তাই চিৎকার করে বলে উঠলাম, ওই মেয়েকে এক্ষুনি নিয়ে দিয়ে আসবি, আমি ওর মুখও দেখতে চাই না। ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে। প্লিজ বস, ওর উপরে রাগ করবেন না। আর এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে, কি করে ওকে দিয়ে আসবো? আমি কোনো অজুহাত শুনতে চাই না, এক্ষুনি যখন বলেছি এক্ষুনি নিয়ে দিয়ে আসবি। মেয়েটা বড্ড একরোখা। ও বলছে সে নাকি এখন থেকে যাবে না। যাবে না মানে কি? ওর ঘাড় যাবে এখান থেকে, বলেই হনহনিয়ে চলে এলাম। বেলি রুমে বসে আছে। আমি ওর একটা হাত ধরে টেনে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, এক্ষুনি এখান থেকে চলে যাবে। কোথায় যাবে কিভাবে যাবে সেটা তোমার ব্যাপার। তারপর সবার উদ্দেশ্যে বললাম, তোদের মধ্যে কেউ যদি ওকে কোনো সাহায্য করিস তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তারপর রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিলাম। বেলি সেখানেই দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, আমি যাব না মানে যাব না। একবার যখন বলেছি যাব না, তখন পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে এখান থেকে নিয়ে যাবে। কান খুলে শুনে রাখুন, আমি এখানেই থাকবো। প্রমাণ করে দেব যে আমি আমার কথা রাখতে জানি। এসবই চেঁচিয়ে বলছে বেলি। আমি শুনেও না শোনার ভান করে শুয়ে রইলাম। বর্ষার মৌসুম, তাই যখন তখন আকাশ গর্জে ওঠে, ভয়ঙ্কর রূপে কান্না শুরু করে দেয়। সন্ধে 7টা থেকে একটানা ঝড় বৃষ্টি হচ্ছে। এখন রাত প্রায় 11টার কাছাকাছি। ঝোড়ো হাওয়া এখন আর নেই তেমনটা, তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দরজা খুলে বাইরে বেরিয়ে চারপাশটাতে টর্চ জ্বালিয়ে দেখছিলাম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। বাড়ির আঙ্গিনায় আলো পড়তেই আমি চমকে উঠলাম। বেলি জ্ঞান হারিয়ে সেখানে পড়ে আছে। তাই আমি বেলি বলে একটা চিৎকার দিয়ে দ্রুতগতিতে সামনে এগিয়ে গেলাম। আমার চিৎকার শুনে রাজীব সহ সবাই বেরিয়ে এলো। আমি হাঁটু গেড়ে বসে বেলির মাথাটা নিজের উড়ুতে নিয়ে গালে চাপড় দিতে দিতে ওকে ডাকতে লাগলাম, কিন্তু ওর কোনো সারা শব্দ নেই। মনে হয় মেয়েটা মরে গেছে। ভালোই হলো, আপদ নিজে থেকেই একেবারেই বিদেয় হয়েছে। রাজীবের কথা শুনে মাথায় যেন বজ্রপাত হলো। আমি ভয়ঙ্কর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলাম, একদম চুপ! আর একটা বাজে কথা বললে এখানেই তোকে পুঁতে দেব। কখনো বসের সাথে উঁচু গলায় কথা বলিনি, কিন্তু আজ বেলির এমন অবস্থা দেখে চুপ থাকতে পারলাম না। তাই বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, আপনি তো এটাই পারেন। এমন একটা নিষ্পাপ মেয়ের প্রতিও যখন আপনার মায়া হয়নি, আমি কোন ছাড়! বিকেলে মেয়েটার মাথা ফাটিয়ে দিলেন, তারপর আপনি ক্ষান্ত হননি। অসুস্থ মেয়েটাকে ঘর থেকে বের করে দিলেন। 3 কুলে ওর কেউ নেই। মেয়েটা অন্ধকারে কোথায় যেত বলেন তো? আপনার মন বলতে কিচ্ছু নেই। আপনি স্বার্থপর, আপনি নিষ্ঠুর, পাষাণে তৈরি হৃদয় আপনার। রাজীবের কথা শুনে আমি বাকরুদ্ধ, কারণ ওকে উত্তর দেবার মতো যে কোনো ভাষাই ছিল না আমার কাছে। আমি স্তব্ধ হয়ে বেলির মুখের দিকে তাকিয়ে বসে রইলাম। সত্যিই কি আমি হৃদয়হীন, নিষ্ঠুর, পাষাণ? রাজীব একের পর এক বলেই চলেছে। আমার যেন সেসবে বিন্দুমাত্র ধ্যান নেই। আমি তো তাকিয়ে আছি বেলির মায়াময় মুখটার দিকে। এতক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে ওর সমস্ত শরীর বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেছে। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে, তারপরও চেহারায় অনেকটা মায়া জড়ানো। আমি কোনো দিকে না তাকিয়ে বেলিকে পাজাকলা করে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিলাম। ভেজা কাপড়ে তো আরও ঠান্ডা লাগবে ওর, কিন্তু কাপড় চেঞ্জ করব কি করে? এখানকার আশেপাশে 2-3 কিলোমিটারের মধ্যেও তো কোনো হাসপাতাল তো দূরের কথা, কোনো লোকের বসতি নেই। আর এত রাতে কোনো মহিলা তো দূরের কথা, কোনো পুরুষও আসবে না আমার এখানে। কপালে হাত দিয়ে দেখলাম জ্বরটা ক্রমশ বেড়েই চলেছে। কি করব কিছুই বুঝতে পারছি না, নিজেকে পাগল পাগল লাগছে। ভেজা কাপড় চেঞ্জ না করলে তো ওর অবস্থা আরও খারাপের দিকে যাবে। তাই নিরুপায় হয়ে চোখে গামছা বেঁধে নিলাম, কিন্তু এখন ওকে কী করে পরতে দেব? কিছুটা বিরক্তি নিয়ে চোখ থেকে গামছাটা খুলে আলমারিতে খুঁজতে লাগলাম। ব্যাচেলার মানুষ, তাই গুজগাছ জিনিসটা একেবারেই নেই বললেই চলে। এখানে সেখানে সব কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেক খুঁজে একটা
টি শার্ট ও ট্রাউজার বের করলাম। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হতে লাগলো। মেজাজটা যেন আরও বেশি খারাপ হয়ে গেল। কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম, কে? বস, একটু দরজাটা খুলবেন? কেন? খুললেই বুঝতে পারবেন। রাগে গজগজ করতে করতে দরজাটা খুললাম। রাজীবের পাশে একটা পাহাড়ি মেয়ে হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভ্রুকুচকে ওদের দিকে তাকাতেই রাজীব বলে উঠল, পানসি, তুমি ভেতরে যাও। বস, আপনি আমার সাথে আসুন। মেয়েটা আমাকে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি রাজীবকে প্রশ্ন করলাম, কে এই মেয়েটা? বস, ক্ষমা করবেন, বেলিকে ওই অবস্থায় আমি দেখতে পারছিলাম না, তাই ছুটে গিয়ে পানসিকে আনলাম। আমার কথা শুনে বস অবাক হয়ে ফেল ফেল করে তাকিয়ে আছে। আসলে বস, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর এতদিন ভয়ে আপনাকে একথা বলতে পারিনি। জানেন বস, পানসিরও তিনকুলে কেউ নেই। গ্রামে অসুস্থ মানুষদের জড়ি জুটির ঔষধ বানিয়ে চিকিৎসা করে। খুব ভালো মেয়ে সে। বেলির কথা শোনা মাত্রই আমার সাথে চলে এসেছে। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর পানসি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তারপর সে তার ভাষায় কী সব বলে সেখান থেকে চলে যায়। মেয়েটা কি বলে গেল? পানসি বলেছে কপালের আঘাতটা অনেকটাই গভীর, জ্বরও আছে প্রচুর, তবে রাজীবের প্রত্যেকটা কথা বুকে এসে যেন তীরের মতো বিঁধছে। সে থেমে যাওয়াতে বুকের ভেতরে অজানা এক ভয় এসে বাসা বাঁধল। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, তবে কি, তাড়াতাড়ি বল। বেলির জ্ঞান কখন ফিরবে ঠিক বলা যাচ্ছে না। লাগুক সময়, আমি ওকে যেভাবেই হোক সুস্থ করে তুলব বলেই রুমে চলে এলাম। বেলির মাথার কাছে একটা চেয়ার টেনে বসে এক ধ্যানে তাকিয়ে আছি ওর দিকে। অতিরিক্ত ভেজার কারণে মায়াবতীর লাবণ্য যেন কিছু সময়ের ব্যবধানেই ফ্যাকাশে হয়ে গেছে। গোলাপি ঠোঁটজোড়া যেন কালো মেঘে ঢেকে গেছে। জানি না কেন জানি নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে। এসবই ভাবতে ভাবতে একটা সময় আমিও পাড়ি দেই ঘুমের দেশে। ভোরবেলা হঠাৎ কারো গঙ্গানির আওয়াজে ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখি বেলি এমন করছে। কপালে হাত দিয়ে দেখি জ্বরটা আরও বেড়েছে। যন্ত্রণায় ছটফট করছে মেয়েটা। ছোটবেলায় যখন আমার জ্বর হতো, আম্মুকে দেখতাম আমাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে থাকতেন। কিছু সময় পর সব ঠিক হয়ে যেত। তাই কোনো কিছু না ভেবে আমি ওর পাশে আধশোয়া হয়ে বসে ওকে শক্ত করে জড়িয়ে নিলাম বুকে। অনেকটা সময় পর বেলিও শান্ত হয়ে যায়। কেন জানি না বেলিকে বুকে নেবার পর থেকে অদ্ভুত এক প্রশান্তিতে ছেয়ে যায় হৃদয়। মন বলছে এই মেয়েটাই আমার ভালো থাকার একমাত্র অবলম্বন। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। বেলিকে বুকে জড়িয়ে আবারও পাড়ি জমাই ঘুমের দেশে। সূর্যের আলো চোখে পড়তেই আমি একটু নড়ে চড়ে উঠি। নড়তে পারছিলাম না, গায়ে প্রচণ্ড ব্যথা। তবুও চেষ্টা করলাম উঠে বসতে, কিন্তু পারছি না, কারণ শক্তপোক্ত কিছুর মাঝে যেন আটকা পড়ে আছি। তাই পিটপিট করে চোখ খুলে বোঝার চেষ্টা করলাম আমি ঠিক কোথায় আবদ্ধ আছি। চোখ মেলতেই নিজেকে কারো বুকে আবিষ্কার করে ভয়ে আত্মা শুকিয়ে গেছে। মাথা তুলে ব্যক্তিটির দিকে তাকাতেই আমি বাকরুদ্ধ। অঙ্গন আমাকে বুকে জড়িয়ে আছে, কিন্তু কেন? মনে পড়ে গেল কাল রাতের কথা। আমি তো রাতে বৃষ্টিতে ছিলাম, ঘরে আসলাম কখন? আর এই বচ্চার ছেলেটাই বা এখানে কেন? তার মানে সে আমাকে এখানে এনেছে, আর এমনভাবে জড়িয়ে ধরে আছে কেন? নিজের দিকে তাকাতে আমি শকড, কারণ পরনে আমার সাঁওতালি ড্রেস। আমি তো এমন ড্রেস পরিনি, আর এখানে কোনো মেয়েও তো নেই আমাকে কাপড় চেঞ্জ করাবে। তার মানে সে আমায় পরিয়ে দিয়েছে। আমার চোখ দুটো যেন কোটর থেকে এক্ষুনি বেরিয়ে আসবে। আমি দিলাম এক চিৎকার, না! বেলির চিৎকার শুনে আমি ধরফরিয়ে উঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, চিৎকার করছো কেন? বেলি আমার বুকে চাপড় দিতে দিতে বলতে লাগলো, ব্যাটা লজ্জা বদমাইশ, আমি অজ্ঞান ছিলাম বলে আপনি সেটা সুযোগ নিলেন। আমি আপনাকে বিশ্বাস করেছি বলে এই প্রতিদান দিলেন। আমার সব শেষ হয়ে গেছে গো। বেলির কথা শুনে আমি
আহাম্মক বনে গেলাম। কি যাতা বলছে মেয়েটা, ওর কি মাথায় কোনো সমস্যা হলো নাকি আঘাতের কারণে? ধীর কণ্ঠে জিজ্ঞেস করলাম। তা কি করেছি আমি? কিছুই করেননি তাই না? আমার কাপড় কে চেঞ্জ করেছে? ও এই ব্যাপার। এই সামান্য একটা কারণে কেউ এভাবে ষাঁড়ের মতো চিল্লাই? আপনার কাছে এটা সামান্য মনে হলো? ব্যাটা লজ্জা কোথাকার। বারবার লুচ্চা কথাটা শুনে মেজাজটা বিগড়ে গেল। কোনো মতে নিজেকে কন্ট্রোল করলাম, কারণ আর কোনো ঝামেলা করতে চায় না ওর সাথে। কিন্তু ওকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। আমাকে লুচ্চা বলা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওকে খ্যাপাতে বলে উঠলাম, এখানে তুমি আর আমি ছাড়া কি আর কেউ আছে? বেলি মাথা নাড়িয়ে না বলে, তবে উত্তরটা নিজেই বুঝে নাও। আমার কথা শুনে বেলি বড় বড় চোখ করে হা করে তাকায় আমার দিকে। আমি একটা ডেভিল স্মাইল দিয়ে ওকে চোখ টিপে রুম থেকে বেরিয়ে এলাম। বেলি সেখানেই বসে কান্না করতে থাকে। ওর কান্না শুনে রাজীব রুমে যায়। কান্নার কারণ জানতে চাইলে বেলি বলে, ভাইয়া আমার সব শেষ হয়েছে, ওই লজ্জাটা আমার সব শেষ করে দিয়েছে। কি করেছে বস? আমি অজ্ঞান ছিলাম বলে ও আমার কাপড় চেঞ্জ করে দিয়েছে। বেলির মুখে এমন কথা শুনে রাজীব হাসতে হাসতে একে একে কাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। রাজীবের কথা শোনার পর বেলি শান্ত হয়। এতক্ষণ আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, তাই ওদের সব কথাই শুনতে পাই। পাগলি একটা, শুধু যা হাতে পায়ে বড় হয়েছে। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এলাম আমার সেই পছন্দের জায়গায়। বসে বসে কাল রাতের কথাগুলো ভাবছিলাম। অজান্তেই ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। দেখতে দেখতে 15টা দিন কেটে গেছে। বেলি এখন অনেকটাই সুস্থ। মনের সাথে যুদ্ধ করতে করতে শেষমেশ বুঝতে পারলাম আমি বেলির প্রেমে পড়ে গেছি। কিন্তু তা প্রকাশ করিনি, কারণ সে যদি প্রত্যাখ্যান করে সেই ভয়ে। মন না চাইতেও কয়েকবার ওকে বলেছিলাম চলে যেতে, কিন্তু প্রতিবারই ওর এক কথা, সে যাবে না। যতবার চেষ্টা করেছি ওর সাথে কঠোর হতে, কিন্তু ততবারই আমি হেরে গেছি। এই 15 দিন আমরা একই রুমে ছিলাম, বেলি বিছানায় আর আমি মাটিতে। কিন্তু এভাবে আর কতদিন? কোনো সম্পর্ক ছাড়া এভাবে থাকা তো হারাম। তাই মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। বেলির কাছে গিয়ে ওর হাতে একটা ব্যাগ দিয়ে বললাম, রেডি হয়ে নাও। কি আছে এটাতে? খুলে দেখো। ব্যাগটা খুলে আমি তো অবাকের চরম পর্যায়ে, কারণ অঙ্কন কোণে সাজের সমস্ত জিনিস নিয়ে এসেছে। আমি এসব দেখে ওকে জিজ্ঞেস করলাম, এই বিয়ের পোশাক কেন? কারণ আজ এক্ষুনি আমাদের বিয়ে। রাজীব কাজী ডাকতে গেছে। কি আমাদের বিয়ে? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আমি বিয়ে করব না। আমার মাথা ঠিকই আছে। আর বিয়ে করবে না মানে কি? তবে কোন পরিচয়ে থাকবে এখানে? কেন, আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না? না, পারি না। হতে পারি আমি গুন্ডা মাস্তান, কিন্তু আমিও একটা মানুষ। ধর্মমতে প্রাপ্তবয়স্ক দুজন ছেলে মেয়ে বিয়ে ছাড়া এক ঘরে থাকা হারাম। এ ভূতের মুখে রাম নাম। কে বলেছে আপনাকে এক ঘরে থাকতে? আজ থেকে আপনি অন্য কোনো ঘরে গিয়ে থাকবেন। আমার ঘর ছেড়ে আমি কোথাও যাব না। তাতে আমার কোনো আপত্তি নেই। আমার আছে। দেখো, আমি হতে পারি খারাপ, তার মানে এই নয় যে নামাজ কালাম পড়ি না বা ধর্ম মানি না। আর আমি এতটাও খারাপ নয় যে অবৈধ সম্পর্কে জড়াবো। এই যে মিস্টার জ্ঞানের ভান্ডার, এবার আপনার জ্ঞান দেওয়া বন্ধ করুন। আমি বলেছি যখন বিয়ে করব না, তার মানে করব না। ওকে, বিয়ে করতে হবে না তোমার। এই মুহূর্তে এখান থেকে চলে যাবে, এটাই আমার শেষ কথা। আর যদি না যাই? তবে আমায় বিয়ে করতে হবে। কিছুক্ষণ ভেবে বেলি বলে, ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি। বেলির কথা শুনে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। 1 ঘন্টা পর কাজীকে নিয়ে রাজীব আসে। দুজনের সম্মতিতে বিয়েটা হয়ে যায়। সেই সন্ধ্যা থেকে ঘোমটা টেনে নববধূর সাজে বিছানায় বসে আছি। এখন রাত 10টা বাজে। বসে থাকতে থাকতে কোমরে ব্যথা হয়ে গেছে, কিন্তু বরমশাইয়ের এখনো আসার কোনো নামগন্ধই নেই।
ধুর বাবা, ভাল লাগে না। এত সময় কি এক জায়গায় বসে থাকা যায়? হঠাৎ দরজা খোলার শব্দ শুনে বুকটা ধক করে উঠল। মনে মনে বলতে লাগলাম, সত্যিই কি আমি কারো বউ হয়ে গেলাম? অঙ্কন যতই এগোচ্ছে বুকের ধুকপুকানি যেন ততই বেড়ে যাচ্ছে। বেলির ঘোমটাটা সরিয়ে দিতেই দেখি ও লজ্জায় চোখ বন্ধ করে আছে। আমি আলতো করে বেলির কপালে ঠোঁট ছুঁয়ে ওর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? ছেড়ে যদি যাবারই হতো তবে সেই দিনই চলে যেতাম। এতদিন অপেক্ষা করতাম না আপনার মন জয় করার জন্য। বেলির বুকে মাথা রেখে বললাম, সারা জীবন আগলে রেখো তোমার মনের ছোট্ট ঘরে। আমার না ভালোবাসার অনেক অভাব, একটুখানি ভালোবাসা চাই, দেবে তো? অঙ্কনকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, একটুখানি নয়, আমার সমস্ত ভালোবাসা তোমায় উজাড় করে দিব। কথা দিন আজকের পর থেকে আর কোনো খারাপ কাজ করবেন না। সবাই মিলেমিশে একসাথে সত্যের পথে চলে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। কথা দিলাম, আর কখনো খারাপ কাজ করব না। সৎ পথে উপার্জন করে আমাদের ভবিষ্যৎ গড়ব। ভালোবাসি প্রিয়া। আমিও আপনাকে অনেক ভালোবাসি। বেলিকে বুকে নিয়ে পাড়ি জমাই ভালোবাসার সুখের রাজ্যে। পরদিন থেকে বেলিকে দেওয়া কথা রাখতে মাস্তানি ছেড়ে দিয়ে চাষাবাদ পশুপালন শুরু করি। রাজীব, কালুসহ আমাদের দলের বাকিরাও আমার সাথে কাজে নেমে পড়ে। আমাদের পরিবর্তন দেখে আস্তে আস্তে আশেপাশের এলাকার মানুষজনও আমাদের সাথে মিশতে শুরু করে। আগে যারা ভয়ে কাছে আসতো না, ওরা এখন আমাদের চোখে হারায়। রাজীব পানসিকে বিয়ে করে, আস্তে আস্তে কালুসহ বাকিরাও বিয়ে করে। ছিলাম এক পরিবার, এখন 15 পরিবার হয়ে গেছে। সবার সাথেই সবার অনেক ভাব, আর এ সব কিছু সম্ভব হয়েছে বেলির কারণেই। রাজীব, কালু ও বাকিরা বেলিকে বোন মানে। বেলি যা বলে ওরা তাই মেনে নেয়। 2 বছর পর আমাদের ঘর আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। এবার আমার সংসার পরিপূর্ণ। সবাইকে নিয়ে হাসি খুশিতে কাটতে লাগে দিনগুলো। বেলি ঠিকই বলেছিল, ইচ্ছে থাকলে সব সম্ভব। এক নারী আমার মা, যার অবহেলার কারণে আমি খারাপ পথের পথিক হয়েছিলাম, আর আরেক নারী আমার স্ত্রী, যার ভালোবাসায় আজ সঠিক পথে পরিচালিত হচ্ছে। সত্যি নারী জাতিকে বোঝা বড়ই কঠিন। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।